মেজর সিনহা চৌধুরী অসম্ভব পারদর্শী একজন মেজর ছিলেন। তিনি শুট করলে নিশানা কখনো মিস হতো না, হাত যেমন পাকা ছিল। কাজের ক্ষেত্রেও সে ছিল খুবই দক্ষ। বিয়ের পর মাহিমা চৌধুরীকে নিয়ে তিনি পাহাড়ি এলাকায় চলে আসেন। সেখানে তাদের ছোট্ট সংসার হয়। প্রথম সন্তান তিন্নি, দ্বিতীয় নির্ঝর এবং তৃতীয় অয়ন। সব ভালোই চলছিল। ভালোবাসা, ভালো থাকা, অর্থ কিছুরই অভাব ছিল না সংসারে। মাহিমা চৌধুরী স্বামীকে ভীষণ ভালোবাসতেন। সিনহা চৌধুরী ও স্ত্রী সন্তানকে খুশি রাখার জন্য জীবনের সবটুকু কাজে লাগিয়ে দেন। এমনই চলছিল দিন। তিন্নি তখন ক্লাস 10 পড়েন। নির্ঝর ক্লাস 8 অয়ন ক্লাস 6 সিনহা গেছিলেন একটা মেসন কিছু ড্রাগস ডিলারদের ধরতে। পাহাড়ি এলাকা থেকে স্মাগলিং করা খুবই সোজা। তবে অবাক করা বিষয় হলো স্মাগলিংটা করছিল সেখানে পুলিশ এসপি। সিনহা সাহেব সেটা জানতে পেরে সেই আস্তানায় ছদ্মবেশে যায়। ওনার বাইকেই ছিলেন। দেখান থেকে ফেরার সময় সব এভিডেন্স কালেক্ট করে নেন সিনহা। এসপি সবটা জানতে পেরে যায়। তিনি দ্রুত সিনহাকে ধরতে বেরিয়ে পড়ে। সিনহা সাহেবকে ধরতে। সিনহা বাইকে ছিল। হঠাৎ করেই সামনে থেকে এসপি সাহেব এসে তাকে শ্যুট করে। ঘটনা এত দ্রুত ঘটে যায় যে সিনহা চৌধুরী কিছু বুঝতে ওঠার আগেই তার জীবন চলে যায়। মিসেস চৌধুরী সিনহা চৌধুরী এর মৃত্যু মেনে নিতে পেরেছিলেন না। তিনি ট্রমায় চলে গেছিলেন। তখন ছেলে মেয়েগুলোর দেখাশোনা করেন তাদের বড় খালা মাহিমা চৌধুরী, নীলিমা খানের ছোট বোন। বোনকে এভাবে কষ্ট পেতে দেখে তিনি চেয়েছিলেন মাহিমা চৌধুরীকে বিয়ে দিতে, কিন্তু তিনি সেদিন বলেছিলেন, আমার স্বামী সারা জীবন আমাকে যে ভালোবাসা দিয়ে গেছে তাতে আমি চির জীবন এভাবেই কাটিয়ে দিতে পারব। আমার আর দ্বিতীয় কোনো পুরুষের ভালোবাসার প্রয়োজন হবে না। এভাবে কাটে দিন। এদিকে তিন্নির বিয়ের বয়স হয়। নির্ঝর বাবার মতো আর্মিতে যায়। অয়ন বিসিএস পড়ে। সারা জীবনের কষ্ট লাঘব হয় মাহিমা চৌধুরী এর। তবে তিন্নির বিয়ের 4 বছর পর জানতে পারে তিন্নি কখনো মা হতে পারবে না। আদনান ডক্টর হওয়ার জন্য সারোগেসিতে বেবি নেয়। সেদিন আদনান নির্ঝরের কাছে বাবার মতো হিরো হয়ে গেছিল। ভীষণ সম্মান করত এবং ভালোবাসত। আদনানের মা বাবা নেই, এতিম ছেলে আদনান। তাই মিসেস চৌধুরী মেয়ে জামাই এবং মেয়েকে নিজের কাছেই রাখে। এতে অবশ্য নির্ঝরের বেশি জোর ছিল। আদনানকে নির্ঝর বরাবরই সম্মান করে এসেছে, এখনো করে। কিন্তু আদনানের সুন্দর চেহারার পেছনে কালো রঙা মানুষটাকে নির্ঝরের চিনতে একটু সময় লেগেছে। বিষয়টা এখন অনেকটা দূরে চলে এসেছে, হাতের থেকে বেরিয়ে যাচ্ছে। বিচদ্রক তোমাদের অবক্তির জন্য জানানো যাচ্ছে যে মেজর সিনহার মৃত্যুর গল্পটা সত্যি একটা সত্যি ঘটনা থেকে আমি নিয়েছি। তাই কেউ এসে কপি কপি করে চিল্লাবানা। নির্ঝর এসব কথা ভাবছে। তার বাবার আদর আর চেহারা দুটোই তার এখনো মনে আছে। নির্ঝরের জীবনের সব থেকে বড় প্রাপ্তি তার বাবা এবং তার বাবার সাথে কাটানো সময় এবং মুহূর্তগুলো। নির্ঝর ছায়ার মাথায় বিলি কেটে দিচ্ছিল এবং সবকিছু ভাবছিল। ছায়া এই মুহূর্তে নির্ঝরের বুকে শুয়ে আছে। ছায়ার চুলের মৃদু ঘ্রাণ নির্ঝরের ভীষণ ভালো লাগে। নির্ঝর চোখ বন্ধ করে ছায়ার চুলে বিলি কাটছে এবং সেই ঘ্রাণ উপভোগ করছে। সকালে সূর্যের আলো পর্দা ভেদ করে ছায়ার মুখে এসে পড়ে। ছায়া পিট পিট করে চোখ খুলে তাকায়। একটু নড়েচড়ে সামনে তাকিয়ে দেখে নির্ঝর তার দিকেই তাকিয়ে আছে। ছায়া চোখ টিপ টিপ করে নির্ঝরকে ভালো করে দেখে। কিছুক্ষণ সময় লাগে বুঝতে যে তার শরীরে যে সারটা আছে সেটা তার পায়ের অনেক উপরে উঠে গেছে। নির্ঝরের খোলা বুকে তার মাথা। ছায়া সব কিছু বুঝতে পেরে বেশ লজ্জা পেয়ে যায়। ওদের শরীরে জড়িয়ে থাকা চাদরটা ছায়া নিজের মাথা পর্যন্ত টেনে নেয়। নিজে চাদরের ভেতরে লুকিয়ে যায়। নির্ঝর হাসে। এত লজ্জা কেন পাচ্ছ? তোমার শরীরের এমন কোনো অংশ নেই যা আমি দেখিনি। ছায়া কিছু বলে না, চুপ করে শুয়ে থাকে। নির্ঝর বিছানা থেকে নামতে নামতে বলে, আমি অন্য রুমে যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নেও, কিন্তু প্লিজ আমার একটা শার্ট পরিও। তোমায় আমার শার্টে ভীষণ মানায়। কথাটা বলে নির্ঝর চলে যায়। নির্ঝর চলে যেতে ছায়া মাথা বেরিয়ে দেয়। ছায়া মৃদু হাসে। উঠে ফ্রেশ হয়ে গোসল করে নেয়। এরপর নির্ঝরের ক্লোজেট থেকে তার একটা শার্ট পরে নেয়। নির্ঝরের পছন্দ যেটা হয় সেটাই। ছায়া আয়নার সামনে এসে চুল মুছে আঁচড়ে নেয়। শার্টটা বরাবরের মতো তার হাঁটু অবধি এসেছে। নিজেকে দেখে নিজেরই লজ্জা লাগছে। ছায়া ঘড়ির কাঁটায় দেখে 8টা বাজতে চল। নির্ঝর 9টায় বের হয়ে যাবে। তাই ছায়া দ্রুত নাস্তা বানাতে চলে যায়। যদিও শরীর মোটামুটি ঠিক আছে। ছায়া নির্ঝরের জন্য ব্রেকটা বানাতে বানাতে নির্ঝর এসে হাজির। এই ইউনিফর্মে নির্ঝরকে আরও সুদর্শন লাগে। ছায়া নির্ঝরের থেকে চোখ সরিয়ে রান্নায় নজর দেয়। তখন পেছন থেকে শক্ত দুটো হাত ছায়াকে জড়িয়ে নেয় নিজের বাহুডোরে। ছায়া জানে সে কে, তাই কোনো কথা বলে না। নির্ঝর ছায়া ভেজা চুলে নাক ডুবিয়ে দেয়। তাই তো ভাবছি আবার আমার ঘরে এত সুন্দর খাবারের ঘ্রাণ কেন? কাল যে বুটা রান্না করেনি, তাই খাবারের এত সুন্দর ঘ্রাণ ও পাইনি। মনে হচ্ছে সবকিছু খুবই পছন্দ হয়েছে আপনার। হ্যাঁ। তাহলে একটা কথা বলবেন? হুম। চুলে মুখ গোজা অবস্থায় বলে নির্ঝর। সেদিন অমন কেন করেছিলেন? কি হয়েছিল? কোনো দিন? বিয়ের দিন? নির্ঝর ছায়ার এই প্রশ্নে ছায়াকে ছেড়ে দেয়। ছায়া নির্ঝরের মুখের দিকে ঘুরে তাকায়। সেটা না জানলেও হবে। সময় হলে নিজেই সবটা তোমাকে জানাব। ছায়াও আর কিছু বলে না। সকালের নাস্তা শেষে নির্ঝর ছায়ার কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় এবং ঘর যাতে সে না আসলে না খুলে সেই কথা বলে যায়। ছায়াও সম্মতি জানায়। নির্ঝর চলে গেলে পুরো বাড়িতে একা ছায়া।
মা বোন শাশুড়ি এর সাথে কথা বলেও সময় কাটে না, তাই মাকে বলল তার একাডেমিক বইগুলো যেন পাঠিয়ে দেয়। রাবেয়া বেগমও সম্মতি জানাল। দুপুরে খাবার রান্না করে গোসলে যায় ছায়া। এদিকে ছায়া গোসল করতে গেলে কেউ একাধারে দরজায় কলিং বেল দিচ্ছিল। ছায়া গোসল সেরে বেরিয়ে আসে, জামা পরে ওড়না গায়ে জড়িয়ে নিচে আসে। দরজার ফাঁকা দিয়ে দেখে একজন আর্মি সোলজার। ছায়া সোলজার দেখে নির্ঝরকে ফোন না করেই দরজা খুলে দেয়, কিন্তু দরজা খুলে কাউকেই পায় না। ছায়া বেশ অবাক হয়। কিছুক্ষণ পর একজন সোলজার এসে ছায়াকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। স্যার তো বলে গেছে দরজা না খুলতে, তাহলে কেন খুলেছেন? কিন্তু কোনো সোলজার ছিল দরজার বাইরে। ম্যাডাম, যদি আমিও থাকি তবুও স্যার না আসলে দরজা খুলবেন না। ঠিক আছে। ছায়া দরজা বন্ধ করে দেয়। বুঝতে পারল না বিষয়টা কি ঘটল।